প্রিয় ফেসবুকের বন্ধু এবং আমার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যেই বিষয়টি কয়েকটি বিষয়ের উপর কথা বলবো, সর্বপ্রথম আমি আমাদের দলের কর্মসূচির সম্পর্কে কিছুটা কথা বলতে চাই। যখন আমি সিদ্ধান্ত নিলাম বা আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে দেশে মোটামুটিভাবে দেশ জুড়ে বা দেশব্যাপী আমরা জেলায় জেলায় ছোট পরিসরে লিফলেট বিতরণী কর্মসূচি পালন করব, কিন্তু এই ছোট্ট পরিসর কর্মসূচিতে যে মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, এটা আসলেই কখনোই এই ঋণ শোধ করা যাবে না। কারণ আমরা দেখতে পেয়েছি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। এতদিন আমাদেরকে অনেকেই ট্রল করত যে আমরা ফেসবুকের একটি রাজনৈতিক দল, কিন্তু আমরা রাজনীতিতে ফেসবুক করলেও আমাদের সাংগঠনিক দক্ষতা কতটুকু সক্ষমতা আছে এবং কতটুকু জনসমর্থন আছে, এটা কিন্তু আমরা ছোট্ট একটি পরিসরে দেশবাসীকে আমরা দেখিয়ে দিলাম। যদিও এটা মিডিয়া কাভারেজ হয় না, কারণ আমরা মিডিয়া কাভারেজের মতো করি নাই। এটা ছোট্ট একটি পরিসরে আমরা একটি কর্মসূচি পালন করেছি, লিফলেট বিতরণ কর্মসূচি। কিন্তু বিভিন্ন জেলায় আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্ত যে সমর্থন, এটা আসলেই বলে বোঝানো যাবে না। এবং মানুষের ছবিগুলো দেখলেই বোঝা যাবে যে আসলেই এই লিফলেটটি বিতরণ কর্মসূচিটি কতটুকু সফল হয়েছে বা ব্যর্থতা হয়েছে। যদি আমরা বড় পরিসরে করতাম তাহলে হয়তো মিডিয়া কাভারেজ হতো। আমরা বড় পরিসরে এটা করি নাই, কারণ এটা ছোট পরিসরে আমরা করেছি। যে আগেই আমরা যে দেখেছি এটি সফল হয় কিনা। তবে আমরা এখন চিন্তা ভাবনা করছি যে বড় পরিসরে আমরা একটি কর্মসূচি পালন করতে পারি কিনা। যারা আমাদের বিপক্ষ যারা রয়েছে বা আমাদেরকে যারা এতদিনকে বলতো যে আমাদের ফেসবুকের রাজনৈতিক দল, তারা হয়তো এটার জবাবটা পেয়ে গেছে যে আমরা মাঠে নামলে জনগণের সমর্থন পাই এবং জনগণের একটা রেসপন্স পাই, এটাই আমাদের প্রমাণ। যদিও আমরা এখন চিন্তাভাবনা করতেছি থানায় থানায় এবার লিফলেট বিতরণী কর্মসূচি পালন করা, এবং এটা বড় পরিসরই হবে এবং মানুষের অকণ্ঠ সমর্থন অবশ্যই আমরা পাব। এবং বিশেষ করে আমাদের এখন সময় এসেছে প্রোগ্রাম করা। তবে আমরা প্রোগ্রামের কর্মসূচি কিছুদিনের ভিতরেই আমরা দেব, তবে সেটা আলোচনা সাপেক্ষে। রাজনৈতিক দল হিসাবে আমরা 2022 সালে আত্মপ্রকাশ করার পর আমাদের যে সাংগঠনিক দক্ষতা এবং আমাদের যে নেতাকর্মীদের যে পরিশ্রম, আমরা কিন্তু সেই পরিশ্রম কিন্তু সফল হয়েছে। আপাতত এই পরিশ্রম কিন্তু সফল হয়েছে। আমি মনে করি এই সফলটাকে আমাদেরকে আরও এগিয়ে নিতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা কোনো নাম সর্বস্ব রাজনৈতিক দল নই। আমরা বাংলাদেশে যেহেতু রাজনীতি আমরা করব, বড় পরিসরেই বড় পরাশক্তি হিসাবেই আমরা আত্মপ্রকাশ করতে চাই এবং সেভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং যারা বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তারা কিন্তু অনেকেই বড় বড় রাজনৈতিক দলের সাথে সামঞ্জস্য রেখেই জোটগুলো করে, কিন্তু আমরা কোনো জোটেই আমরা নেই বা আমরা কোনো জোটে যাব না। এবং আমাদের কর্মী সংখ্যা বাড়াতে হবে, এখন আমাদের সদস্য বাড়াতে হবে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের রাজনৈতিক দল হিসাবে আমরা উদারপন্থী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা যে বাংলাদেশে আবির্ভাব হতে চাই। আসলে আমাদের যদিও আমাদের এক বড় ভাই শেখ ফরিদ আপনারা দল থেকে এমপি নির্বাচন করতে চাই, আসলে অ্যাকচুয়ালি আপনি তো এনডিএমের সদস্য, যেহেতু এনডিএম একটি রাজনৈতিক দল, তাদের মার্কা সিংহ মার্কা, এবং তারা কতটুকু কী করতে সেটা আমাদের জানা নেই। তবে আমাদের
নিয়ম অনুযায়ী আমাদেরকে ওই দল থেকে আপনাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে নিয়ে এবার আপনাকে আমাদের সদস্য হতে হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত যেটা হবে সেটাই। এখানে অনেক আমাদের দলে এখন বলতে গেলে 2 থেকে 4 লাখ কর্মী, এবং তারা কিন্তু সক্ষমতা প্রমাণ করেছে ইতিমধ্যে, এবং তাদের এই সক্ষমতা অনুযায়ী আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী কাজগুলো করে যাচ্ছি। এবং অদূর ভবিষ্যতে আমরা কিন্তু আমাদের যেই একটি লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য হলো আগামী 5 বছরের মধ্যে আমাদের এই কর্মী সংখ্যাগুলো মিনিমাম 1 থেকে 1.5 কোটিতে আমরা নিতে চাই, এবং আমাদের নিজস্ব একটি ভোট ব্যাংক থাকবে। অন্য কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, যাতে করে একটা বড় একটি রাজনৈতিক দল হওয়ার জন্য যা যা দরকার সেটাই আমাদের পালন করতে হবে। এখানে বলে রাখা ভালো, প্রত্যেকটা রাজনৈতিক নেতার করে, কিন্তু আমাদের কথা হলো দলকে প্রমোট করতে হবে। ন্যাশনাল রিপাবলিকান পার্টি একটি রাজনৈতিক দল, এখানে কে নেতা আর কে কর্মী এটা দেখার বিষয় নয়। আমি কিন্তু নিজেও মাঠে ছিলাম, এবং আমিও আমার এলাকাতে আমি লিফটের বিতরণ করেছি। আমার এলাকাতেও আমি ভালো একটি সাড়া পেয়েছি। ঠিক যে যার মতো ন্যাশনাল রিপাবলিকান পার্টির একজন কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একজন তৃণমূল নেতা পর্যন্ত যে কর্মসূচি পালন হবে সেই কর্মসূচি পালন করতে বাধ্য। এটাই কিন্তু আমাদের একটি টার্গেট ছিল। আমি কিন্তু এক ঢিলায় দুটি পাখি মেরেছি। বলতে গেলে আমাদের দলীয় নেতারা অ্যাক্টিভ কিনা সেটা যাচাই করার জন্য, এবং তারা আমার নির্দেশনা অনুযায়ী চলে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। যদিও আমরা ছোট্ট পরিসরে এই কর্মসূচিটি পালন করেছি, এবার আমরা চিন্তাভাবনা করতেছি বড় পরিসরে করা যায় কিনা, এবং সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। যদিও বড় পরিসরে করতে গেলে একটু খরচের বিষয় রয়েছে, কারণ আমাদের তো বর্তমানে নিজেদের থেকেই এই জিনিসটি পালন করতে হয়। এখনও ডোনার সৃষ্টি করতে পারিনি, তবে আমরা আমাদেরকে সক্ষমতা কতটুকু সেটা আমরা ভবিষ্যতে দেখাবো। এবার আসি আমরা পিআর সিস্টেম নিয়ে কথা বলতে। পিআর সিস্টেমে অনেকের একটা ভুল ধারণা, যারা বিপক্ষ পার্টি যারা রয়েছে, যারা পিআর সিস্টেমটাকে একটি অকার্যকর মনে করছে। আসলে পিআর সিস্টেমটা কিন্তু তা নয়। পিআর সিস্টেমটা হলো আধুনিক রাজনৈতিক একটি প্রযুক্তি। এই প্রযুক্তি যখনই আমরা ব্যবহার করব, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শ্রদ্ধা এবং এটাকে ভালোবাসা। পিআর মানে অর্থ কী? পিআর অর্থ ভালোবাসা। অনেকেই বলে পিছনে, আসলে এটা পিছন নয়। পেছন মানে কি? পেছন মানে কি? ইনফ্রন্ট মানে সামনে, আর পেছন অর্থ তো পেছনে আপনারা জানেন। এই জিনিসটি বা ইনসাইড বা পাশে বা পেছনে এরকমই বোঝায়। তা পিআর হতো ভালোবাসা। তার মানে কি? সবার প্রতি সবার একটি মানে দায়িত্ব এবং ভালোবাসা দুটোই থাকবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত আমি মনে করি যে এই পিআর সিস্টেমটি স্বতন্ত্র জন্য কিন্তু আছে, নীতিমালা রয়েছে, স্বতন্ত্র কত পার্সেন্ট ভোট পেতে হবে এটা একটা নীতিমালা রয়েছে। সেই নীতিমালা কিন্তু আমরা ফর্মুলাই করতে পারে। অনেকেই বলেন যে ভোট দিলাম ঢাকায়, এমপি হলো ঠাকুরগাঁয়। আসলে এই সিস্টেমটা নয়, কারণ ঠাকুরগাঁর যিনি প্রার্থী তিনি ঠাকুরগাঁর ওই আসন থেকেই দাঁড়াবেন। এখন আপনি ভোট দিলেন, আপনার এই ভোটটা তো একটা পার্সেন্ট আকারে আসবে। পার্সেন্ট আকারে যখনই আসবে তখন কিন্তু ওই জিনিসটি কিন্তু 1, 2, 3 এভাবে কিন্তু ক্রম অনুযায়ী থাকবে। তাহলে যিনি এই জিনিসটি এখানে একটা সিস্টেম একটা করা উচিত, যে আমাদের তো বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা, ওই ব্যবস্থায় শাসন মানে সংসদ নির্বাচনে, যেটা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু দেখা যায় না। সংসদ নির্বাচনে আমরা দেখতে পাই একজন প্রার্থী 3টি আসনতে দাঁড়াতে পারবে। আসলে এই জিনিসটি কিন্তু আসলেই একটা বিভ্রান্তকর একটি বিষয়, কারণ যিনি যেখানকার ভোটার সেই আসন থেকে তিনি ভোট করতে পারবেন। এই সিস্টেমটা অবশ্যই করা উচিত। যিনি যেখানকার ভোটার তিনি সেখানকার থেকেই নমিনেশন নিতে হবে তার। তিনি পাশের বা অন্য কোনো জেলার নমিনেশন নিতে পারবেন না। এই সিস্টেমটা যখনই আমরা করব তখন কিন্তু আমাদের ভিতরে কিন্তু একটা
সব ধরনের উৎসব উদ্দীপনা কিন্তু কাজ করবে, এলাকার ছেলে এলাকায় কিন্তু করবে। কিন্তু যখনই আমি অন্য এলাকায় যাব তখন কিন্তু আমাকে কিন্তু সেভাবে চিনবে না, তাহলে আমি কিভাবে করব? সেখানে কিন্তু মার্কারের একটা বিষয় রয়েছে। আর এই জন্যেই আমি মনে করি এই সিস্টেমটা তুলে দেওয়া উচিত। যিনি যেই আসনের প্রার্থী হবেন তিনি সেই আসনেরই ভোটার হবে। পেয়ারও কিন্তু সেই সিস্টেম আমরা দেখতে পাই বা পাবো। পেয়ারের সিস্টেমে কিন্তু শুধু সিস্টেমটা চেঞ্জ হবে, খালি এখানে কিন্তু আসনও চেঞ্জ হবে না, খালি মার্কায় খালি ভোট হবে। তাহলে যদি সেই সিস্টেমটা আমাদের নির্বাচনী যে সংস্কার যদি না করা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে আমরা বলি, এটাকে যদি সংশোধন করে পরিমার্জন করে এটাকে যদি আরও যদি গতানুগতিকভাবে যদি করা না হয়, তাহলে কিন্তু আমি পিয়ার সিস্টেম বলি বা এই যে প্রচলিত পদ্ধতি বলি, কোনোই কাজ হবে না। শুধু সিস্টেম খালি চেঞ্জ হবে, কিন্তু আমার ওই আসন, আমার ওই সে ভোট কেন্দ্র কিন্তু ঠিকই তো থাকবে। আমার যে ভোট কেন্দ্র ওটা তো ঠিকই থাকবে। তাহলে আমি যদি মনে করি যে প্রতিটা ভোটার আমি কিনে নেব ওই ইউনিয়নের বা ওই ওয়ার্ডের থেকে, তাহলে কিন্তু আমার সেটা করা যায়, এটা তো ইচ্ছা করে করা যায়। কারণ আমার ইউনিয়নে যদি ফর এক্সাম্পল ইউনিয়ন বেসিস যদি 3000 করে ভোটার আমি কাস্ট করতে পারি, তাহলে কিন্তু সেখানে আমার দল কিন্তু একটি ভালো পরিমার্জনে কিন্তু ভোট পাবে, ঠিক আছে, ছোট্ট পরিসরে। তাহলে এইখানে যদি এই যেহেতু সব ভোট যদি কাস্ট করার পর এই দলটি আসন কটি পাবে সেটাই দেখার বিষয় এখানে। কারণ যেহেতু পার্সেন্ট বেশি থাকতে হবে, পার্সেন্টের বিষয়ও রয়েছে, তাই না? পার্সেন্টের যেহেতু বিষয় আছে, তাহলে পার্সেন্ট যদি আমি বলি ফর এক্সাম্পল আমার ঝিনেদা 2 আসনে যদি আমার পার্সেন্ট যদি আমি 50,000 থেকে 70,000 ভোট যদি আমি কাস্ট করে পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু অন্য কোনো এলাকাও কিন্তু আমি সেইভাবেই কিন্তু কাস্ট করতে পারবো অর্থের বিনিময়ে। এখানে কিন্তু অর্থের খেলাও হবে। সুতরাং এই সিস্টেমটি যখনই আমাদের ভিতর লেভেল প্লেইং ফিল্ডটি স্ট্রংলি করা হবে, বড় দলের জন্য একরকম, ছোটো দলের জন্য আরেক রকম নয়, একরকম যখন করা হবে তখন কিন্তু এই জিনিসটি আর কিন্তু থাকবে না, ঠিক আছে? কিন্তু নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকার কোনো সংস্কার ছাড়াই যেই নির্বাচনটি দিতে চাচ্ছে, বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ মানুষই, বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু এই ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত নয়। কিছু রাজনৈতিক দল রয়েছে যারা এলো লেজুর ভিত্তিক রাজনীতি করে, তারা ছাড়া। কিন্তু আপনারা দেখুন যে পেয়ার সিস্টেম বা যে কোনো সিস্টেম বলি না কেন, যদি নির্বাচনের আইন যদি সংস্কার না হয়, একজন প্রার্থী স্বাধীনভাবে সে যদি প্রচারণা করতে না পারে, তাকে যদি ভেটো দেওয়া হয়, এটার কী জন্য শাস্তি হবে? একজন প্রার্থী তাকে তার রাজনৈতিক অফিস বা ভোট কেন্দ্রের অফিস যদি ভেঙে ফেলা হয়, তার জন্য কী শাস্তি থাকা লাগবে? এবং এই ধরনের যদি আমরা নির্বাচনের যে ব্যবস্থা, এটা যদি শক্তিশালী না করতে পারি বা পরিবর্তন না করতে পারি, তাহলে এই নির্বাচনও আমরা দেখতে পারবো মারামারি কাটাকাটি সারা বাংলাদেশেই চলবে। যেটা কিন্তু যে কারণে যেই সরকার বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেটাই থেকে যাবে সহজ বাংলা হিসাব। কিছু রাজনৈতিক দলের এখন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে তারা অন্য কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের জন্য উঠে পড়ে লাগে। আসলে এটা কোনো রাজনৈতিক চর্চা নয়, এটা আসলে অপচর্চা। একটা রাজনৈতিক দল অপর একটা রাজনৈতিক দলের কেন করবে নিবন্ধন নিষিদ্ধ চাবে? যেটা কিন্তু গত 17 বছরেও কিন্তু আওয়ামী লীগ সরকার এই জামাতের নিবন্ধন বাতিল করার পর আরও কয়েকটি রাজনৈতিক দলের বাতিল করেছে, কিন্তু সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওইসব রাজনৈতিক দলের মধ্যে। মানে এখন পক্ষ হয়ে গেছে, দুপক্ষ হয়ে গেছে। একটা হলো স্বাধীনতার পক্ষের, আর একটা হলো স্বাধীনতার মানে একটা হলো 24-এর পক্ষে, একটা হলো 71-এর পক্ষে। এখন দুই রকম ভাগ হয়ে গেছে, যার ফলে কিন্তু আমাদের দেশে কিন্তু দুই ধরনের সংস্কৃতি চলছে, মানে রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ খেলা চলছে। যার ফলে এখন রাজনৈতিক দলের ভিতরে নিজেরাই মারামারি কাটাকাটি বিভিন্ন মব সৃষ্টি তৈরি করছে। এখন যারা এই নিষিদ্ধ খেলা শুরু করেছে,
তারা যদি না শুধরান তাহলে অদূর ভবিষ্যতে তাদের কি অবস্থা হতে পারে, তারা কি এটা কি ভেবেছেন? নিশ্চয়ই না। অতএব রাজনীতির ভিতরে, রাজনৈতিক দলের ভিতরে প্রতিযোগিতা থাকবে, সেটা হলো মানে নির্বাচনের খেলায়। কিন্তু সেখানে যদি তার আগেই যদি অন্য একটি রাজনৈতিক দল অফিস পুড়ে ফেলায়, অন্য একটি রাজনৈতিক দল যদি বলে তাদেরকে নিষিদ্ধ করো, এটা তো কোনো রাজনৈতিক দলের বা সঠিক চর্চা হলো না। কারণ আমি মনে করি যে এই খেলা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি একটি থাকবে, সেটা যে কোনো রাজনৈতিক দল হবে। আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগের যে মিছিল হচ্ছে প্রতিটা কেন্দ্রে, ঝটিকা মিছিল, এই মিছিল কি আপনারা ঠেকাতে পারবেন? নিশ্চয়ই না। তাহলে যেহেতু আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে, এই নিষিদ্ধকরণ কি ঠেকাতে পারবেন? এটা ঠেকাতে পারবেন না। দ্বিতীয়ত, জাতীয় পার্টির নিষিদ্ধের কথা বলা হচ্ছে। জাতীয় পার্টিকে কি আইন দেখিয়ে, কি এমন একটি আইন দেখিয়ে নিষিদ্ধ করবে? তারা সন্ত্রাসী দল। সন্ত্রাসী দলের যদি মনে করে, তো তাহলে যে রাজনৈতিক দল তাদের অফিস একবার না 3বার ভেঙেছে, তাদের সেই দলই তো পড়ে যাচ্ছে নিষিদ্ধতে। কারণ আমাদের রাজনৈতিক দল নিবন্ধনের শর্তই কিন্তু ওইখানে নীতিমালাতে রয়েছে যে সন্ত্রাসী কোনো কার্যকলাপ করা যাবে না। তাহলে এখন সেই দলের নেতারা যদি এখন হাইকোর্টে একটা রিট করে যদি বলে যে এই আইনের আওতায় ওই দলটিকে আওতাধীন করা, অন্তর্ভুক্ত করা হবে, সেক্ষেত্রে কী হতে পারে? এটা কি আপনারা চিন্তা ভাবনা করতেছেন? নিশ্চয়ই না। জোর করে কোনো সব কিছু সম্ভব না। ঠিক আছে? জোর করে কোনো কর্মসূচি বা কোনো কিছু করা সম্ভব না, এটাই আসল কথা। এখন আসি এই ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এটা নির্ভর করবে ছাত্র সংসদের নির্বাচনের উপর নির্ভর করে। কারণ এটা আমার ধারণা। কারণ ছাত্র সংসদ নির্বাচন থেকেই আমি মনে করি যে ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার মতো অনেক যুক্তি রয়েছে। কারণ এখন যেটি আমরা দেখতে পাচ্ছি, ছাত্র সংসদ নির্বাচনে যেই একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি, এটা কিন্তু এই জাতীয় নির্বাচনেও কিন্তু থাকবে। সুতরাং এই ছাত্র সংসদ নির্বাচনের উপর নির্ভর করবে বাংলাদেশের আগামীর পরিস্থিতি করবে এই ছাত্র সংসদের উপর ডিপেন্ড করবে আগামী রাজনীতি কতটুকু খারাপ ভালো হয়। দ্বিতীয়ত, এখানে যেই সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমার ধারণা আগামী নভেম্বর থেকে শুরু হতে পারে সম্ভবত এটা নিয়ে একটি ঝামেলা। কারণ ইতিমধ্যেই এক পক্ষ এটার দাবিতে, জুলাই সনদের দাবিতে তারা কিন্তু সোচ্চার হচ্ছে এবং তারা কিন্তু নামার চিন্তাভাবনা করতে। যদি নামে তাহলে সেক্ষেত্রে দেশের পরিস্থিতি কী হতে পারে সেটা এখন দেখার বিষয় রয়েছে। ঠিক আছে? আর আমরা মনে করি বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টির জন্য সব দলের সদস্যদের জন্য খোলা রয়েছে। এখানে আওয়ামী লীগের লোক আসতে পারে, বিএনপি লোক আসতে পারে, সমস্যা নেই। কিন্তু যারা আসবে তারা আমাদের দলের নীতি অনুযায়ী চলতে হবে। তাদেরকে সহজ বাংলা হিসাব সদস্য হতে হবে। সদস্য হওয়ার পর তারপর তিনি যদি প্রার্থী হওয়ার যোগ্য মনে হন তাহলে হবে। আগে কমিটিতে আসতে হবে, এরপরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। ইতিমধ্যে আমাদের যারা রয়েছে তারা প্রার্থী হবেন এবং তাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের বিভিন্ন গ্রহণযোগ্যতা রয়েছে, শিক্ষিত এবং তারা কিন্তু পরিমার্জিত সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি নিয়ে আমরা প্রার্থী রেডি করব। আর দ্বিতীয়ত, যারা আমাদের দলের সদস্য হবেন তাদের বলছি, তাদেরকে প্রথমত যে জিনিসগুলো দিতে হবে, 1 কপি ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং মোবাইল নাম্বারও ওইখানে দিয়ে দিতে হবে। কারণ আমরা সদস্য আমাদের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলেই, ইতিমধ্যে আপনারা ভালো করে জানেন যে আমাদের দলে এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসছে, যোগ দিচ্ছে। এটা কিন্তু চিরন্তন সত্য। এটা কিন্তু
আমাদের দলে কেন আসছে এটা দেখতে হবে। কারণ আমরা বিশ্বাস করি উদার গণতান্ত্রিক রাজনীতি। এখানে নেতা এবং কর্মীর ভিতরে একটা সেতুবন্ধন আমাদের দলে রয়েছে, এবং এখানে কিন্তু গ্রুপিং নেই, এই দলে কোনো ধান্দা নেই, এই দলে কোনো চাঁদাবাজি নেই। সহজ হিসাব, যারা আসছেন তারা কিন্তু দলটাকে ভালোবেসে কিন্তু আসছে। তাদের তো টাকা পয়সা দিয়েও কিন্তু আনা হচ্ছে না, তারা কিন্তু নিজে থেকেই দলে ঢুকতেছেন এবং সদস্য হচ্ছেন। সুতরাং এক্ষেত্রে কেউ যদি আমাদের দলে আসতে চান তাহলে তার জন্য ওয়েলকাম। আমাদের দলে কিন্তু আমাদের দল থেকে কিন্তু কেউ এখনও অন্য কোনো দলে যায়নি, এটা কিন্তু প্রমাণিত। কারণ আমার দলের কিন্তু মিনিমাম 2 থেকে 3 লাখ কর্মী কিন্তু এখন রয়েছে, তারা কিন্তু কোনো দলেই কিন্তু যায়নি। এটা কিন্তু ভাবতে হবে, কারণ আমি তাদেরকে স্বাধীনতা দিয়েছি যে তারা স্বাধীনভাবে চলতে পারবে। এই তাই নয় যে তারা যা ইচ্ছে তা করবে, একটা নিয়মের ভিতরে থাকবে তারা। আর যেহেতু চাঁদার কোনো সিস্টেম নেই, সেহেতু তাদেরও চাঁদাবাজির করার কোনো অবকাশ নেই। সুতরাং যারা আসতে চান তারা যদি মনে করেন দলের নাম ভাঙিয়ে বা ব্যক্তির নাম ভাঙিয়ে আপনারা চাঁদাবাজি করবেন, এটা এই দলে হবে না। আপনারা ভাই অন্য দলে তখন দেখেন, কারণ বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি এই ধরনের ক্রাইমের কোনো স্থান নেই। ঠিক আছে? হ্যাঁ, অদূর ভবিষ্যতে আমরা এই দলটাকে আরও ভালো পরিসর নিতে চাব। আমাদের নিজস্ব দলীয়দের ইনকাম সোর্স আমরা বের করব। কীভাবে সেটা বের করব? সেটা আমরা বিভিন্ন হাট ডেকেও করতে পারি, বিভিন্ন মার্কেট কিনেও আমরা মার্কেট ভাড়া দিয়েও আমরা করাতে পারি। এটা অদূর ভবিষ্যতে আমরা করব। তবে আমাদের এখন যেহেতু আমাদের উচ্চ আদালতের আদেশ রয়েছে, এবং এই উচ্চ আদালতের আদেশটাকে আমরা অতি শীঘ্রই এটাকে আমাদের নিবন্ধনের জন্য করব। নিবন্ধন আমাদের মার্কা সহ চলে আসবে। এটা হওয়ার পরই আমরা তখন কিন্তু দলের সদস্যদেরকে অবশ্যই এই জিনিসটি করতে হবে। কারণ যখনই আমার দলের কর্মীরা বিভিন্নভাবে ইনকাম সোর্স বের করতে পারবে, বৈধভাবে, অবৈধভাবে নয়, সেক্ষেত্রে কিন্তু এই দল এবং কর্মী সংখ্যাও কিন্তু বেড়ে যাবে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। কারণ এখানে একটা সিস্টেম রয়েছে, আমাদের একটি সিস্টেম রয়েছে। যে কোনো কিছু হলেই আমি সিস্টেম করে রেখেছি যে দলের ভিতরে কোনো গ্রুপিংয়ের কোনো সিস্টেম নেই। কমিটিতে আসতে হলে অবশ্যই তাকে ভোটে দাঁড়াতে হবে, এবং ভোটের মাধ্যমে সদস্যদের ভোটেই তাকে জিতে আসতে হবে। সেটা একটি ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে এবং জেলা পর্যায় পর্যন্ত। ঠিক আছে? এই সিস্টেমটা যখনই আমি তৈরি করেছি গণতান্ত্রিক, এমনকি যদি কর্মীর সংখ্যা আরও বেশিও হয়, অনেকেই তো থাকে যে প্রার্থী হয়, সেটাও আমি করে রেখে যে কোনো কিছু সিদ্ধান্তই হবে নির্বাচনের মাধ্যমে, সরাসরি নির্বাচনের মাধ্যমে। কিছু কিছু রাজনৈতিক দল আমরা দেখতে পাই গোপনে নির্বাচন হয়, গোপনে প্রার্থী হয়, এই ধরনের কোনো সিস্টেম নেই। ঠিক আছে? সুতরাং আমরা উদার রাজনৈতিক দল, এবং সদস্য যারা আছেন তারা আমরা কর্মী সৃষ্টি করেন, এবং কর্মী সৃষ্টি করার মাধ্যমে আমাদের দলটাকে আরও একটা ভিশন রয়েছে আমাদের। এর ভিতরে আমাদেরকে একটা ভালো একটি নির্বাচনী একটা ভোট ব্যাংক তৈরি করতে হবে। এখনও নির্বাচনের ভোট ব্যাংক আমাদের রয়েছে মোটামুটি 12 থেকে 15 লাখ ভোট তো আমরা অবশ্যই পাবো। যদি পিআরএ যায় তাহলে তো আমরা 5 থেকে 10টি আসনও পেতে পারি, পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে গেলেও আমরা মিনিমাম 8 থেকে 10টা বা 20টাও আসন পেতে পারি, আরও বেশি পেতে পারি, যদিও আমাদের টার্গেট হলো ক্ষমতা কেন্দ্রিকভাবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলেরই টার্গেট থাকে যে ক্ষমতা বেসিস, সেটাভাবে আমরা করছি। কারণ আগামী নির্বাচন যখন যাব তখন কিন্তু আমরা 300 আসনের নিজস্ব প্রার্থী থাকবে, অতএব তখন কিন্তু আমাদের টার্গেট থাকবে জয়ের জন্য আমরা মাঠে নামব। যদিও নির্বাচন কমিশন কিছু আইন এবারটা করেছে, বিতর্কিত কিছু করেছে। যেমন এর ভিতরে জামানত 50,000 টাকা, জামানত 50,000 টাকা করবে কেন? জামানত যদি 20-30,000 করতো তাহলে কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ ছিল। এবং তারা আরেকটি সিস্টেম, একটা ভূতুরে সিস্টেম করেছে
যে রাজনৈতিক দলের যে 20টি মিনিমাম 20টি ব্যানার করতে পারবে, অথচ এই 20টি যদি কোনো আসনে যদি 21টি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? এটা একটি ভূতল এরিয়া। যেমন আমার আসনের কথাই বলছি, আমার আসনে রয়েছে 21টি ইউনিয়ন, তাহলে সেক্ষেত্রে আমাকে নিতে মনে করলো 20টি, তাহলে আমি কি একটা আসন করতে পারবো না? এটা আসলে ঠিক না, কারণ পোস্টারের একটা সিস্টেম থাকবে, সেই সিস্টেম অনুযায়ী পোস্টার, কারণ নির্বাচনের উৎসব ভাব এটা কীভাবে জনগণ বুঝবে? পোস্টার যদি না থাকে, লিফলেট যদি না থাকে, তাহলে কি সেই নির্বাচন কি মানে এটাকে মনে গ্রহণযোগ্য মনে হবে বা আনন্দময় মনে হবে? নির্বাচন মানে একটি আনন্দ, এটা ঈদের মতো আনন্দ হয় বাংলাদেশের, এই দেশের বা এদেশের কালচারে নির্বাচনটাকে এটাকে ঈদের আনন্দের মতোই করে। তা সেই ঈদকে যদি আটকে দেওয়া হয় বিভিন্ন নিয়মকানুনের মাধ্যমে, তাহলে সেটা কিন্তু আর গ্রহণযোগ্যতা পায় না। যার ফলে কিন্তু এই নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু আনন্দমুখর হবে, সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই আসন ভিত্তিকগুলো, মেন কাজের কোনো ঠিক ঠিকানা নাই, অথচ আসন বিন্যাস নিয়ে তারা কিন্তু ঠিকই লেগে পড়েছে। তাদের উচিত ছিল এই আসন বাড়ানো কমানো না করে তাদেরকে উচিত ছিল এই নির্বাচনের বিষয়গুলোকে সংস্কার করা, বিশেষ করে সংস্কার করে বা আইনগুলো পরিমার্জন করে নির্বাচন করা। অথচ তারা এগুলো না করে, মানে যেই কাজটি সেই মেন কাজটি না করে যেটা গুরুত্ব নেই সেটা নিয়ে তারা পড়ে আছে। অর্থাৎ এই নির্বাচন কমিশনেরও কি বলতে গেলে এটা হলো লেজর ভিত্তিক নির্বাচন কমিশন, আগের সিস্টেমেই এটা হয়েছে। ঠিক আছে, সুতরাং আমাদেরকে ভাবতে হবে। এবং আমি দলীয় নেতাকর্মীদের আর বলবো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দলকে এই সামান্য একটি কর্মসূচি, ক্ষুদ্র একটি কর্মসূচিকে বড় পরিসরে বিপক্ষ পার্টির জন্য এটি কিন্তু থ্রেট হিসাবে কিন্তু রয়েছে, কারণ তারা কিন্তু এখনও কিন্তু এই ধরনের কোনো বাংলাদেশে আমার মনে হয়, আমার বিশ্বাস যে এই বড় দল ছাড়া ছোট দলের ভিতরেও কিন্তু এই ধরনের কিন্তু হয়নি, কারণ জেলায় জেলায় লিফলেট বিতরণে কিন্তু এটা কিন্তু খুবই টাফ জিনিস, আমরা কিন্তু সেটা করে দেখিয়েছি। অতএব সামনে আমাদেরকে আরও এগোতে হবে, সামনে আমাদেরকে আরও পথ পাড়ি দিতে হবে, এবং সামনে আমাদের বড় বড় কর্মসূচি আসবে, এবং সেটা কিন্তু সফল করার দায়িত্ব আমার দলের প্রত্যেকটা নেতাকর্মীকে অবশ্যই এটা পালন করতে হবে। এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই কাজগুলোকে, দলকে আরও প্রসারিত করতে হবে, ভোট ব্যাট বাড়াতে হবে, সদস্য বাড়াতে হবে, প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীর বিরুদ্ধে আমরা যাতে জয়লাভ করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। এটাই আমার আশা, এবং আমাদের দলের প্রত্যেকটা সদস্যদেরই এই আশাটা হওয়া উচিত। ধন্যবাদ।